गुड मॉर्निंग स्टूडेंट्स আমি রিয়াদ সুন্দরবন একাডেমি পক্ষ থেকে ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টারে ওই বিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন চ্যাপ্টারটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখানে পেজ নাম্বার দেখো 26 আলোর প্রতিফলন, হাতে কলমে 3 কতগুলো এখানে এক্সপেরিমেন্ট দেওয়া আছে এবং আলোর প্রতিফলন কাকে বলে সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আলোর প্রতিফলন বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত জানি যখন কোনো বস্তুর উপর আলো পড়ে তখন সেই বস্তুটাকে উজ্জ্বল দেখায়। যেমন আমাদের এখানে দাঁড়িয়ে আছি, আশেপাশে যে সমস্ত বস্তু আছে বা তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেখানে আশেপাশে বস্তু যা আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। কি করে দেখতে পাচ্ছি? যখন কোনো বস্তুর উপর আলো পড়ে সেই বস্তুর উপরে আলো পড়লে সেখান থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছায়, তবেই আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। যদি সেই বস্তু থেকে কোনো আলো এসে আমাদের চোখে না পৌঁছায় তাহলে আমরা দেখতে পাবো না। যেমন আমরা একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি বা তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি পাশের ঘরে দেখার চেষ্টা করো, সেখানে কোনো বস্তু দেখতে পাচ্ছি না, কারণ সেখান থেকে কোনো আলো আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে না। আমাদের সোজাসুজি যে বস্তুগুলো আছে সেখান থেকে আলো যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখনই আমরা সেই আলোটাকে বস্তুটাকে দেখতে পাই। তাহলে এখানে আলো যখন পড়বে কোনো বস্তুর উপরে, সেই বস্তুর উপর আলো পড়ার পরে কিছুটা আলো ওই বস্তু শোষণ করে নেয়। যেমন এখানে একটা সাদা বোর্ড আছে, এখানে যখন আলো পড়ছে এই আলোটা কতটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই বোর্ডটাকে আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? এই বোর্ডের উপরে আলো পড়ার পরে সেই আলোটা আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। আমি বোর্ডটাকে সাদা দেখছি বা এই লেখাটাকে লাল দেখছি, এই লেখাটাকে সবুজ দেখছি, এখানে একটা চেয়ার আছে, এখানে বই আছে। কিন্তু এখানে যদি আমি একটা আয়না রাখতাম তাহলে কি হতো? তাহলে আয়নার উপরে যদি আমরা টর্চের আলো ফেলি, আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি বলছি, টর্চের আলো ফেললাম বা সূর্য রশ্মি আছে, সূর্যের রশ্মিটাকে আমরা একটা আয়নাকে ধরলাম যেটার উপরে সূর্যের আলো পড়ছে, তাহলে কি দেখতে পাই? সঙ্গে সঙ্গে একটা তীব্র আলো ওইখান থেকে বেরিয়ে আসছে। যখনই এখানে একটা আয়না রাখবো, আমরা সেই আয়নার উপরে টর্চের আলো ফেলবো, সঙ্গে সঙ্গে দেখবো কি একটা আলো ওইখান থেকে ফিরে আসছে। তাহলে এই যে আলোটা ফিরে যাচ্ছে এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। সমস্ত জায়গা থেকে তাহলে আলো ফিরছে না কেন? বোর্ডের উপরেও পড়ছে, আশেপাশে যে সমস্ত বস্তুগুলো দেখতে পাচ্ছি তার উপরেও তো আলো পড়ছে। এইবার সমস্ত বস্তুর আলোকে প্রতিফলন করার ক্ষমতা সমান নয়। কিছু কিছু বস্তু আলো প্রতিফলন করতে পারে, কিছু কিছু বস্তু আমরা চারিপাশে যেগুলো করছে এরা আলোটাকে শোষণ করে দিচ্ছে, সামান্য অংশ প্রতিফলিত করছে। সেটা নির্ভর করছে প্রতিফলক তলের উপরে, সেটা আমরা পরে বলছি। তাহলে আলোর প্রতিফলন কখন হবে বা আলোর প্রতিফলন আমরা কাকে বলবো? তাহলে আলোর প্রতিফলন হচ্ছে যখন আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে, অর্থাৎ এই সূর্যের আলোর রশ্মিটা বা টর্চের আলোটা কোথা থেকে যাচ্ছে? বায়ুর মাধ্যমে প্রবেশ করছে, বায়ুর মধ্যে দিয়ে আসছে, এসে একটা আয়নার উপরে পড়ছে। এইখানে ধরো একটা আয়না রাখা আছে, এই আয়নার উপরে যখন পড়ছে আলোটা, আলোটা এইভাবে এসে পড়ছে, তাহলে কি হবে? সে এইভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে যখন এক মাধ্যম মানে বায়ু একটা মাধ্যম, আয়না হচ্ছে কাঁচ দিয়ে তৈরি, আয়না আরেকটা মাধ্যম। তাহলে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের উপর এসে পড়ে তখন ওই আলো কিছু অংশ ওই মাধ্যম কর্তৃক শোষিত হয় আর কিছুটা অংশ ওখান থেকে। এই যে ঘটনা, এই ঘটনাটাকেই বলা হয় আলোকের প্রতিফলন। তাহলে আমরা কিভাবে এটাকে বলবো আলোর প্রতিফলন? আলোর প্রতিফলন একটা ঘটনা, যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন ওই আলোর কিছু অংশ ওই মাধ্যম কর্তৃক শোষিত হয় এবং বাকি অংশ প্রতিফলিত হয়। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। এইবার কোনো একটা প্রতিফলক তল আছে, ধরো এরকম একটা আয়না বা কিছু একটা তল, আমরা এটাকে আয়না হিসাবে যদি আমি প্রকাশ করি বা একটা লাইন হিসাবে আমি আঁকছি, মনে করো একটা লাইন যেটা প্রতিফলক তল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে একটা প্রতিফলক তল, আলো যখন এইভাবে পড়বে
সূর্যের রশ্মিও হতে পারে, টর্চের আলো হতে পারে। আলো যখন এইভাবে পড়ছে তখন এই মাধ্যম, এটা ধরো বাতাস থেকে পড়ছে কাঁচের ওপরে, তাহলে আলো যখন এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যাচ্ছে তখন কি হচ্ছে, এর মধ্যে দিয়ে পাস করে বেরোতে পারছে না, কারণ এর তলায় একটা পাতলা লেয়ার থাকে। যদি প্লেন কাঁচ হতো, স্বচ্ছ কাঁচ হতো, তাহলে আলো পাস করে এখান দিয়ে সোজা বেরিয়ে যেত, কিন্তু এখানে পাস করে বেরোতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ আয়নার, আমরা জানি আয়নার পিছন দিকে একটা সাদা রঙের একটা লেয়ার থাকে, তবেই আলোটা প্রতিফলিত হতে পারে। তাই আলোটা যখন এইভাবে আসছে তখন আলোর কিছু অংশ এখানে শোষিত হবে, বাকি অংশ এরকম বেরিয়ে যাবে। তাহলে এই যে আলোটা পড়ছে, আমি অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি, যেটা বেরিয়ে যাচ্ছে তাকে উল্টো অ্যারো দিয়ে দেখাচ্ছি। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, আলো পড়লো আবার ফিরে যাচ্ছে, যে মাধ্যম থেকে এসেছিল, দেখো এটা বায়ু থেকে এসেছিল, আবার ফিরে গেল কোথায়? বায়ুতেই ফিরে গেল। এটা কি ছিল? এটা কাঁচ। তাহলে বায়ু একটা মাধ্যম, কাঁচ একটা মাধ্যম। তাহলে এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যাচ্ছে তখন ওই আলোর কিছু অংশ শোষিত হচ্ছে, বাকি অংশ প্রতিফলিত হচ্ছে। এই ঘটনাটাকে বলছি আলোর প্রতিফলন। এইবার এখানে যে সমস্ত ছবিগুলো, এই যে লাইনগুলো আঁকলাম, এই লাইনগুলোকে আমরা এক একটা নাম দিই। কি কি নাম আছে? প্রথম হচ্ছে, আমরা যে তলটার উপরে আলোটাকে ফেললাম এই তলটাকে বলা হয় প্রতিফলক তল। প্রতিফলক তল। এই প্রতিফলক তলের উপর যে আলোটা এসে পড়ছে এই আলোটাকে আমরা কি বলি? এটা তোমাকে আমরা বলবো তাহলে যে আলোটা এসে পড়ছে এই আলোটাকে আমরা কি বলি? আপতিত রশ্মি। আপতিত রশ্মি। এখানে আপতিত রশ্মি একটা, আপতিত রশ্মি। যে রশ্মিটা ফিরে যাচ্ছে এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তাহলে কি কি হলো? প্রতিফলক তল, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। কোথায় পড়ছে? একটা বিন্দুতে পড়ছে। তাহলে যে বিন্দুতে আলোক রশ্মিটা এসে পড়ছে এটাকে বলা হয় আপতন বিন্দু। আপতন বিন্দু। এবার আমরা যদি এখানে একটা লম্ব টানি, এখানে লম্ব, এরকম একটা লম্ব টানছি, এই লম্বটাকে কি বলা হয়? এই লম্বটাকে বলা হয় অভিলম্ব। তাহলে আলোক রশ্মি যখন পড়ছে, এই যে সমস্ত চিত্রের মাধ্যমে আমরা লিখলাম এগুলোকে তোমাদের ছবি এঁকে প্র্যাকটিস করতে হবে। এইবার দেখো, অভিলম্ব আঁকার পরে এই আপতিত রশ্মি এই অভিলম্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণ। এর পরে যেটা আছে, এই প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যে যে কোণ তাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে এতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলক তল, আপতন বিন্দু, আপতন কোণ, প্রতিফলন কোণ এবং অভিলম্ব। প্রত্যেকটা আলাদা আলাদা করে মনে রাখতে হবে, কারণ যখন প্রতিফলন ব্যাপারটা বুঝতে হবে এখান থেকে অনেক রকমের অঙ্ক আসতে পারে। যদি তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে না বোঝো তাহলে কিন্তু এগুলোকে বা এই অঙ্কগুলো করতে পারবে না। এইবার এই প্রতিফলন যে ঘটছে, প্রতিফলন ঘটার একটা নিয়ম আছে। কি নিয়ম? তাকে আমরা বলি প্রতিফলনের সূত্র। দুটো সূত্র সবসময় প্রতিফলন মেনে চলে। সূত্র দুটি কি? প্রথম সূত্রটা হচ্ছে, এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি,
এবং এই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তিনটে জিনিসের কথা বললাম, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বা লম্ব, এরা একই সমতলে থাকবে, অর্থাৎ একটা তলের উপর থাকবে। কার উপরে আছে? দেখো প্রত্যেকের প্রতিফলক তলের উপর দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে প্রথম সূত্র। আমাদের প্রতিফলনের দুটো সূত্র আছে। প্রতিফলনের সূত্র বইয়ে লেখা আছে, দেখবে একটু এদিক ওদিক করে দেওয়া আছে, আমি সেটাকে গুছিয়ে একবারে বলে দিচ্ছি। আপতন কোণ, 1 নম্বর সূত্র, আপতন কোণ, প্রতিফলন কোণ এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হবে, সব সময়, না হলে সেটা প্রতিফলন হবে না। প্রতিফলন হবে সেটা অন্য ধরনের প্রতিফলন, 2 রকমের প্রতিফলন আছে, সেটা বলছি পরে। এমনি সাধারণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে। তাহলে 2 নম্বর সূত্রটা কি? আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। কোণ সমান হবে। এই দুটো গেল আমাদের প্রতিফলনের সূত্র। অবশ্যই এই দুটো খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়ে বুঝে মুখস্থ করবে। এইবার প্রতিফলন 2 রকমের আছে। কি রকম? একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কখন হবে এবং বিক্ষিপ্ত প্রতিফলন কখন হবে? 1 নম্বর হচ্ছে নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। 2 নম্বর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কখন হয়? কোন প্রতিফলক তলের ক্ষেত্রে হবে? যদি প্রতিফলক তল মসৃণ হয়, ধরো একটা আয়না, আয়নার তল কি মসৃণ? প্রতিফলক তল যদি মসৃণ হয় তখন রশ্মিগুলো যেভাবে পড়বে ঠিক একটা নির্দিষ্ট নিয়ম মেনে সেগুলো প্রতিফলিত হবে। যদি এই রশ্মিটা এইভাবে আসে তাহলে এটা এইভাবে আসবে, এইভাবে ফিরে যাবে। এটা যদি এইভাবে আসে এইভাবে ফিরে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যদি প্রতিফলক তল মসৃণ হয় তাহলে এই আপতিত রশ্মিগুলো এবং প্রতিফলিত রশ্মি এদের ভিতরে একটা মিল থাকবে। ঠিক প্রতিফলনের সূত্র যেটা আমরা বলেছিলাম সেই সূত্র মেনে চলবে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, অর্থাৎ ওরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে পড়বে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে ফিরে যাবে, তখন সেটা হবে নিয়মিত প্রতিফলন। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন কখন হবে? এই যে আমরা আশেপাশে সমস্ত বস্তু দেখতে পাচ্ছি, সমস্ত বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে দেখতে পাচ্ছি। নিয়মিত প্রতিফলন হলে আমরা সমস্ত বস্তুকে দেখতে পেতাম না। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন হলে কখন হবে? যখন প্রতিফলক তল অমসৃণ, আঁকা বাঁকা, ঢেউ খেলানো, আমরা চোখে বুঝতে পারছি না যে এটা অমসৃণ কিনা, কিন্তু এটা অ্যাকচুয়ালি অমসৃণ। এই যেমন বোর্ড বা দেওয়াল, তখন কি হচ্ছে? রশ্মিগুলো ধরো এটা এইভাবে পড়ছে, তাহলে ও এইভাবে ফিরে গেল, কোনোটা এইভাবে পড়ছে ও এইভাবে ফিরে যাচ্ছে, কোনোটা এইভাবে আছে ও এইভাবে ফিরে গেল। তাহলে প্রতিফলক তল যদি অমসৃণ হয় তাহলে এই আপাতিত রশ্মির সাথে প্রতিফলিত রশ্মির কোনো মিল থাকছে না, একটা দিক দিয়ে পড়ছে আর রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। সেই ধরনের প্রতিফলনকে বলা হবে বিক্ষিপ্ত প্রতিফলন। এই বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা সমস্ত বস্তুকে দেখতে পাই। এইবার এই বিক্ষিপ্ত প্রতিফলনের প্রকৃষ্ট উদাহরণ তোমরা পাবে যদি সিনেমা হলে যারা যায় বা
যারা গেছে তাদের কাছে শুনবে যে সিনেমা হল একটা বড় হল, সেখানে এক প্রান্তে একটা বড় পর্দা টাঙানো থাকে, সেই পর্দাটা হচ্ছে সাদা কাপড়ের তৈরি, এবং পিছন থেকে একটা প্রজেক্টর মেশিন দিয়ে ওখানে যে ছবিগুলো তোলা থাকে সেই ছবিগুলো প্রজেক্টর মেশিনের সাহায্যে ফেলা হয়, সেই ছবিগুলো আমরা দেখি। এইবার এই যে সিনেমা হলের যে পর্দাটা সেটা সাদা এবং অমসৃণ করা হয়। আমাদের জানতে হবে সিনেমা হলের পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে সাদা, প্রথম কথা সাদা হলে কি হবে, এ সমস্ত রঙকে প্রতিফলিত করবে। কালো কি করে? সমস্ত রঙকে শোষণ করে নেয়। যদি অন্য কোনো কালার হতো, হলুদ হতো, সবুজ হতো, নীল হতো, তাহলে যদি হলুদ হতো ও শুধু ওই কাপড়টা বা ওই পর্দাটা হলুদ রঙকে প্রতিফলিত করতো, অন্য রঙকে প্রতিফলিত করতো না। সবুজ হলে সবুজ রঙকেই প্রতিফলিত করতো। সাদা হচ্ছে কি? সাদা হচ্ছে 7টা রঙের সমষ্টি, সেই জন্য সাদার উপরে যে কোনো রং করলেই সে ওই রংটাকে প্রতিফলিত করে। সেই জন্য আমরা প্রত্যেকটা বস্তু বা যে সমস্ত ছবিগুলো তোলা হচ্ছে তাদের যে সমস্ত আলাদা আলাদা রং সেগুলোকে পরিষ্কারভাবে বোঝা যাবে। দ্বিতীয় কথা কি, এটাকে অমসৃণ করা হচ্ছে। এখানে তো একটা বড় আয়না বসানো যেত, বড় আয়না না বসিয়ে একটা কাপড় বসানো হচ্ছে। কেন বসানো হলো? কাপড়ের তল হচ্ছে অমসৃণ। তাহলে অমসৃণ হওয়ার জন্য এখানে যখন আলো পড়ছে এই আলোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটা এইভাবে পড়ছে, এখানে যে আলোটা পড়ছে সেটা এদিকে যাচ্ছে, এটা এখানে যেটা পড়ছে সেটা এইভাবে বেরিয়ে যাচ্ছে। এইবার হলে যে সমস্ত দর্শকরা থাকে তারা তো একটা নির্দিষ্ট হতে থাকে না, তারা চারিদিকে ছড়িয়ে থাকে। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন হলে কি হবে? আলোটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তাতে যে কোনো জায়গায় যে দর্শকই বসে থাকুক না কেন সে পরিষ্কার এই ছবিটাকে দেখতে পাবে। যদি এটা আয়না হতো তাহলে কি হতো? আলো আয়না যদি হতো, প্রতিফলক তল মসৃণ হতো, তখন আলোটা একটা নির্দিষ্ট পথে আসতো, একটা নির্দিষ্ট পথে ফিরে যেত। আলোটা প্রজেক্টর মেশিন থেকে যখন এইভাবে পড়ছে তাহলে এইভাবে ফিরে যাবে, এখানেই যত আলো আসবে সব এখান দিয়ে বেরিয়ে যাবে, এইভাবেই বেরিয়ে যাবে, কেউ চারিদিকে ছড়াবে না। তাহলে এখানে যে দর্শক বসে আছে, এখানে যে দর্শক বসে আছে, এখানে যে দর্শক বসে আছে সে দেখতে পাবে না, শুধুমাত্র এই লাইনে যারা বসে আছে তারা দেখতে পাবে, বাকি দর্শক কেউ দেখতে পাবে না। তাহলে সমস্ত দর্শক যাতে দেখতে পায় তার জন্য এই পর্দাকে সাদা এবং অমসৃণ করা হয়। এইবার তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। পরের পার্ট, পেজ নাম্বার দেখো 129, আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ আমরা এর আগে কি বলেছিলাম? আলোর প্রতিফলনের ক্ষেত্রে কি হয়েছিল? আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করছে তখন আলোক রশ্মির কিছু অংশ ওই মাধ্যমে শোষিত হচ্ছে, বাকি অংশ প্রতিফলিত হচ্ছে। এই ঘটনাকে বলেছিলাম আলোর প্রতিফলন। প্রতিফলন এটাকে বলছি প্রতিসরণ। প্রতিসরণ মানে হচ্ছে আলোর রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে তখন আলোর গতিপথের পরিবর্তন হচ্ছে। তাহলে আলোর গতিপথ যখন পরিবর্তন হবে তখন তাকে আমরা বলবো প্রতিসরণ, আর যখন ফিরে আসবে তখন সেটা প্রতিফলন। তাহলে প্রতিসরণ আমরা এখানে আলোচনা করব। প্রতিসরণ তাহলে আমাদের কি হচ্ছে? ধরো এখানে জল আছে, এখানে জল আছে, একটা রশ্মি সোজাসুজি বা একটা টর্চের আলো তুমি ফেললে,
তাহলে টর্চের আলোটা কি হবে? এই কি সোজাসুজি এর ভিতর দিয়ে যাবে নাকি বেঁকে যাবে? বেঁকলে কোন দিকে বেঁকবে? আমাদের সাধারণ অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি সেটা বিজ্ঞান আবিষ্কার করে দেখা গেল যে আলোটা যখন, এটা হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যম অর্থাৎ বাতাস, এটা লঘু মাধ্যম। জল, এখানে জল আছে, জলটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে আলো যখন লঘু থেকে ঘন মাধ্যমে যাবে তখন কি হবে? আলোক রশ্মি ওই মাধ্যমের বিভেদ তল অর্থাৎ বাতাস, এখানে জল, এই দুটোর যে সংযোগ স্থল, একটা লাইন দিয়ে আমি চিন্তা করছি, তাহলে এই বিন্দুতে আলোটা পড়লো, আলোটা পড়ার পরে এ সোজাসুজি যেতে পারবে না। কি হবে? লঘু থেকে ঘনতে যাওয়ার সময় ও গতিপথ একটু পরিবর্তন হবে। কোন দিকে পরিবর্তন হবে? আমি এই বিভেদ তলে যে বিন্দুতে আলোটা পড়েছে সেই বিন্দুতে আমি যদি একটা লম্ব কল্পনা করে নিই, ওখানে আমরা অভিলম্ব এঁকেছিলাম, এখানেও একটা অভিলম্ব আঁকছি, এই অভিলম্বের দিকে সরে আসবে। অর্থাৎ এখানে যে কোণটা ছিল, এখানে যদি 40 ডিগ্রি কোণ হয়, এখানে কোণটা একটু কমে যাবে, অর্থাৎ এটা 35 ডিগ্রি বা 36 ডিগ্রি এরকম হবে। এখানে আলোটা সোজাসুজি যাবে না। এটাই হচ্ছে আলোর গতির পরিবর্তন, এটাকেই আলোকের প্রতিসরণ বলছি। তাহলে আলোকের প্রতিসরণ হচ্ছে এটাও একটা ঘটনা। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোর গতিপথে পরিবর্তন হয়। এবার কোন দিকে পরিবর্তন হবে সেটা নির্ভর করছে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে। লঘু থেকে ঘনতে যাচ্ছে না ঘন থেকে লঘুতে যাচ্ছে, বাতাস থেকে জলে যাচ্ছে না জল থেকে বাতাসে যাচ্ছে, তার উপরে নির্ভর করছে গতিপথের পরিবর্তন। যদি লঘু থেকে ঘনতে যায় তাহলে অভিলম্বের দিকে সরে যাবে, আবার উল্টোটা ঘন থেকে যদি লঘুতে যায় অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোকের প্রতিসরণ। এই আলোকের প্রতিসরণ সেখানেও একই সূত্র, আমরা এখানেও দুটো সূত্র পাবো। আমি ছবি এঁকে দেখাচ্ছি, দেখো। একটা কাঁচের ব্লক, একটা কাঁচের ব্লক, এইভাবে আলো পড়ছে, এই এর ভিতর দিয়ে যখন যাবে ও এভাবে গতিপথ পরিবর্তন করে। এটা যেহেতু কাঁচ, এটা ঘন মাধ্যম, এটা কাঁচ দিয়ে তৈরি, এটা কাঁচ, এটা বাতাস। এখানে তাহলে আমরা কি পাচ্ছি? এই যে আলোটা পড়ছে এটাকেও আমরা আপতিত রশ্মি বলছি, আপতিত রশ্মি। এই যে রশ্মিটা বেরিয়ে গেল এটাকে আমরা প্রতিফলিত রশ্মি বলবো না। আগেরটাই বলেছিলাম যেটা ফিরে যাচ্ছিল ওটাকে বলেছিলাম প্রতিফলিত রশ্মি। এখানে যেটা বেঁকে যাচ্ছে এটাকে আমরা বলবো কি? প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। যে বিন্দুতে আলোটা পড়ছে এই বিন্দুটাকেও কি বলবো? এটাকেও বলবো আপতন বিন্দু। আর এই যে লম্ব টেনেছি এই লম্বটাকে কি বলবো? এটাকেও বলবো অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকবে, আগেরটার মতোই। শুধু এখানে পরিবর্তনটা কি হলো? প্রতিফলিতর জায়গায় প্রতিসৃত হলো, আর সবই একই আছে। এখানে প্রতিসৃত বলতে সেটা মাধ্যমটাকে ভেদ করে আলোটা বেঁকে গেল। তাহলে 1 নম্বর সূত্র আপতিত রশ্মি, তোমাদের বইয়ে হয়তো এটা নেই, আমি তবুও একটু বলে দিলাম। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। আর একটা সূত্র আছে, এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটাকে বলা হয় আপতন কোণ, আপতন কোণ। আর নিচে যে কোণটা উৎপন্ন হচ্ছে প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে
একে বলা হয় প্রতিসরণ কোণ বা প্রতিসৃত কোণ। তোমাদের এখানে প্রতিসরণ কোণই বলা আছে, প্রতিসরণ কোণ। তাহলে এই যে দুটো কোণ, এই দুটো কোণের সাইনের অনুপাত, এই যে শব্দটা ব্যবহার করলাম সাইন, এটা তোমরা ক্লাস 11-এ গিয়ে যখন ত্রিকোণমিতি করবে তখন জানতে পারবে। আমি আপাতত কিছু বলছি না, এখানে আমাদেরকে ত্রিকোণমিতি ব্যবহার করতে হয়েছে। সেখান থেকে আমরা লম্ব, ভূমি, অতিভুজের যে রেশিও বা অনুপাত, সেখান থেকে আমরা সাইন, কোসাইন এসব বার করি, সেটা আমরা জানার দরকার নেই। এই দুটো কোণের একটা নাম আছে সাইন, তাদের অনুপাত সমান হবে। এইবার এখানে যে যে ছবিগুলো আঁকলাম, এইগুলো তোমরা আপাতত বইয়ে একটা ছবি দেওয়া আছে, এই ছবিগুলো এঁকে বাড়িতে প্র্যাকটিস করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যেখানে অসুবিধা হবে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবে। যেটা অসুবিধা হবে আমরা পরে তোমাদের আলোচনা করে দেবো। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে প্রতিসরণের কিছু কিছু ঘটনাবলী দৈনন্দিন জীবনে আমাদের ঘটে। তোমরা অনেকে মাছ ধরতে গেছো, মাছ ধরতে গিয়ে দেখছো জলের ধারে কিছু হাতে নিয়ে, একটা অস্ত্র নিয়ে বা কিছু একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো মাছটাকে মারবে বলে। মাছটা দেখলে কি হচ্ছে, জলের তলায় অনেকটা উপরে উঠে এসেছে, কিন্তু জলের তলায় আছে। তুমি মাছটাকে তোমার হাতে যে কোচ আছে, কোচটা দিয়ে অ্যাটেম্প করলে, জোরে মারলে, মাছটা মরলো না, মাছটা আস্তে আস্তে বেরিয়ে চলে গেল। এটা কেন হয়? অথবা জলের মধ্যে ধরো একটা বালতি আছে বা ওয়াটার টাব আছে, জলের টাব আছে, এর মধ্যে একটা লাঠিকে রাখা হয়েছে, এটা ভর্তি জল আছে, এর মধ্যে একটা লাঠিকে তুমি রেখেছো। আমরা যদি ওপর থেকে দেখি, কি দেখব? মনে হবে যেন লাঠিটা বেঁকে গেছে, এরকম হয়ে যাচ্ছে। এটা কেন হয়? এটা হচ্ছে আলোকের প্রতিসরণের জন্য। অথবা তোমরা বাড়িতে এক বালতি জল নেবে, এক বালতি জল নেবে, এরকম একটা বালতিতে তোমরা জল দিয়ে ভর্তি করবে। এবার এখানে একটা কয়েন ফেলবে, একটা কয়েন, 1 টাকার কয়েন একটা ফেলবে, 1 রুপিস। এই কয়েনটা যখন তুমি উপর থেকে দেখবে, বা শুধুমাত্র তলটাকেও যদি দেখো, এই যে তল আছে, এই তলটাকেও যদি দেখো, এই তলটাকে মনে হবে জলের অনেকটা উপরে উঠে এসছে। এটা কেন হয়? এটা কারণ হচ্ছে আলোকের প্রতিসরণের জন্য। এই যে আলোটা এখান থেকে আমাদের কি হবে, আলোটা যাচ্ছে কোথা থেকে? এই বস্তুটা থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে যখন আলোটা এইভাবে ফিরবে, এখান থেকে রশ্মি, ধরো দুটো রশ্মি আমি পাস করাচ্ছি, এখান দিয়ে এদিকে আঁকতে অসুবিধা হচ্ছে, আমি এদিক দিয়ে আঁকছি। এখান দিয়ে একটা রশ্মি আর এখান দিয়ে একটা রশ্মি এভাবে বেরোচ্ছে। এখানে যখন এই যে বাতাস এখানে আছে আর এখানে জল আছে, ধরো এই অবধি জল আছে, তাহলে এই যে জলের বিভেদ তল, জল আর বাতাসের বিভেদ তল থেকে আলোক রশ্মিটা কি হবে? এটা ঘন মাধ্যম, এখানে জল আছে, এটা ঘন মাধ্যম, যাচ্ছে কোথায়? বাতাসে যাচ্ছে, এটা লঘু মাধ্যম। তাহলে যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, আমাদের কি বলেছিলাম, যে বিন্দু থেকে, এটা বিভেদ তলের যে বিন্দুতে আলোক রশ্মিটা যাচ্ছে, আরেকটা মাধ্যমে যাচ্ছে, সেখান থেকে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোটা এইভাবে গেল বিভেদ তল থেকে অভিলম্বে, বিভেদ তলের যে বিন্দুতে এরা মিশেছে সেখান থেকে দূরে সরে গেল, অভিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা আগে কি বলেছিলাম, লঘু থেকে ঘনতে যাওয়ার সময় অভিলম্বের দিকে সরে যাচ্ছে। এবার উল্টোটা, ঘন থেকে লঘুতে যাচ্ছে মানে দূরে সরে যাবে। তাহলে এইখানে যদি আমাদের চোখ থাকে, এখানে যদি আমরা দেখি, এখান থেকে বসে দেখি আমরা, তাহলে কি দেখব?
দেখবো এই যে তলটা ওটা এসছে এরকম জায়গা থেকে, ওরা এইটা একটা জায়গায় পরস্পর মিলিত হচ্ছে। পরস্পর যে জায়গায় মিলিত হবে, একটা জায়গায় মিলিত হবে দুটো বিন্দু, এইখানে আমাকে মনে হবে এখানে কয়েনটা উঠে এসছে। এই যে কয়েনটা এখানে ছিল, আমরা এঁকেছিলাম, সেই কয়েনটা মনে হবে যে এতটা উপরে উঠে গেছে। কারণ এই যে সরে গেল রশ্মিটা, তাহলে রশ্মিটা যেই সরে যাবে, আমার চোখ কিন্তু আলোকটাকে এইভাবে বেঁকা দেখবে না, আলো সোজাসুজি সরলরেখায় চলে। তাহলে এই যে লাইন দুটোকে আমরা যদি পিছন দিকে বাড়িয়ে দিই, তাহলে ওরা একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুতেই আমরা এই কয়েনটাকে দেখতে পাবো। যার জন্য মনে হবে যে জলের ভর্তি কোনো বালতিতে কয়েন থাকলে সে কয়েনটা অনেক উপরে উঠে এসছে। একই কারণে এই বালতির তলটাকে ওপরে মনে হবে, আবার কোনো লাঠিটাকে জলে ডুবালে সেই লাঠিটাকে ভেঙে যাবে, ভেঙে গেছে বলে মনে হবে। অথবা জলের তলা দিয়ে যখন কোনো মাছ যায়, আমরা উপর থেকে তাকে যদি শিকার করার চেষ্টা করি, আমরা সেটাকে মারতে পারি না। প্রতি ক্ষেত্রেই আমাদের ভুল হয়। কেন? কারণ আমরা যে অবস্থানে মাছটা আছে, আমরা সেই অবস্থানে অ্যাটেম্প করছি না, আমরা করছি তার উপরে। কারণ আমরা আলোটাকে ওইভাবে দেখতে পাচ্ছি না, আলোটা তো ওইভাবে আসছে না, আলোটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমি সোজাসুজি দেখবো বস্তুটাকে, সোজাসুজি দেখলেই আমি প্রকৃত অবস্থান থেকে খানিকটা উপরে দেখবো। তাহলে আমি এখানে অ্যাটেম্প করছি, মাছটা আমি এখানে ভাবছি এখানে আছে, কিন্তু মাছটা তো আছে এখানে। তুমি এখানে আঘাত করলে মাছের কিছুই হলো না, মাছ নিচে দিয়ে চলে গেল। এইভাবেই আমরা প্রতিসরণকে ব্যাখ্যা করি। ঠিক আছে, তোমরা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং দেখবে, কোথায় ভালো করে পড়াশোনা করবে, যেখানে অসুবিধা হবে আমাদের জানাবে, আমরা পরে এটা পরিষ্কার করে তোমাদেরকে বুঝিয়ে দেবো।